রিতমায়ের প্রেম গাথা, লেখিকা রিক্তা ইসলাম মায়া, সিজন 2, পর্ব 10। বাম হাতের কবজিতে রোলেক্সের গড়ি জড়াতে জড়াতে রিত বিরক্তি চোখে খালি ঘরটার দিকে তাকালো। সকালে ঘুম থেকে উঠে বেয়াদব বউটাকে সে দেখতে পায়নি, এখনো নিরুদ্দেশ বেয়াদবটারই। রিত কতবার বেয়াদব নারীকে বলেছে তার ঘুম না ভাঙা অবধি যেন বিছানা ছেড়ে না ওঠে, অথচ এই নারী তার কথা শুনলে তো। এই নারীর বাইরে কি কাজ থাকতে পারে স্বামী ছাড়া? বাসায় কাজের জন্য সার্ভেন্ট আছে, হৃদের মা সুফিয়া খান আছে। তারা কখনো মায়াকে বলবে না সকাল সকাল হৃদকে ছেড়ে রান্না করে হাজিরা দিতে? হৃদ যতটুকু জানে বাসার কাজ সার্ভেন্ট করে সুফিয়া খানের নির্দেশনায়, সেখানে মায়ের কোনো কাজ নেই সুফিয়া খানের পিছু পিছু গুড়গুড় করা ছাড়া। হৃদ সারাদিন বাসায় থাকে না, সে রাতে বাসায় ফিরে, তাহলে সকালটা কি বেয়াদব নারী তার সাথে কাটাতে পারে না? অন্য সময় হলে 100 বার এসে হৃদকে অকারণে বিরক্ত করে যাবে, অথচ যখন হৃদ নিজে বেয়াদব নারীর সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে চায় তখনই এই নারী লাপাত্তা হয়ে বসে থাকে। হৃদ বিরক্তি নিয়ে হাতের গড়ি জড়ালো। মায়ের সকালে ঘর থেকে বেরোনোর আগে হৃদের কাপড় চোপড় নামিয়ে গুছিয়ে রেখে গেছে, যেন হৃদ ঘুম থেকে উঠে রেডি হতে তার অসুবিধা না হয়। হৃদ ঘুম থেকে উঠেছে আরো মিনিট 40 আগে। এখন সকাল 8:47। হৃদ শাড়ির হাতা দুটো টেনে কুনুই অবধি গুটিয়ে বাম হাতের গায়ের কুট ভাঁজ করে রেখে বেরোলো ঘর থেকে। হৃদকে বেশিরভাগ সময় কালো ড্রেস আপে দেখা যায়, আজও তাই পরেছে। বর্ষা গায়ে কালো প্যান্টের সঙ্গে কালো শার্ট ইন করে জড়িয়েছে। হৃদের অ্যাক্সিডেন্টের পর পাওয়ারফুল মেডিসিনের কারণে হৃদ বেশ মোটা হয়েছে। 2 বাহুর পেশি ফুলে শার্ট ছেড়ে ফিকরে বেরোতে চাই। সিঁড়ি বেয়ে নামতে নামতে হৃদ মায়াকে দেখলো ড্রয়িং রুমের মেন দরজায় দাঁড়িয়ে বাইরে উকঝুঁকি মারছে বারবার। মায়াকে দেখে মনে হচ্ছে সে কোনো কিছুর অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে। হৃদ সোজা সেদিকে এগোলো। মায়ের পিঠ ঘেঁষে দাঁড়িয়ে এক হাতে মায়ের মাথা চেপে নিজের দিকে ঘুরাতে ঘুরাতে ভ্রু কুঁচকে বলল, কি ম্যাডাম, এখানে কি আপনার? ঘরে স্বামী রেখে বাইরে কি করেন? হঠাৎ হৃদের উপস্থিতিতে মায়া থতমত খেয়ে নত মস্তিষ্কে দাঁড়িয়ে মিনমিন করে বলল, আয়ন ভাইয়া জুইকে নিয়ে আসবে, সেজন্য সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। হৃদ মায়ের মাথা ছেড়ে থুতনি ধরে মায়ের মুখটা উঁচিয়ে বলল, বোন আসবে ভালো কথা, স্বামীকে বোন স্বামীকে ভুলে বোনের জন্য অপেক্ষা করাটা কোন ধরনের ভদ্রতা শুনি? আমি তো আপনার কাপড় গুছিয়ে রেখে এসেছিলাম রুমে। কাপড় গুছিয়ে রেখে আসলে দায়িত্ব শেষ ম্যাডাম? আপনার স্বামী আর কোনো প্রয়োজন থাকতে পারে না বউয়ের কাছে? আপনি না বলেছিলেন সংসার করতে চান, তাহলে শেষ সংসার করছি তো সংসার। কিভাবে করছেন শুনি? আমি তো আপনার উন্নতি দেখছি না ম্যাডাম। শুনুন ম্যাডাম, আমার সাথে সংসার করতে হলে আমার বউ পুরোটাই চাই, আমি আমার মতো কাউকে চাই না। আমি জানি আমি খারাপ এবং হার্টলেস, তাই আমি আমার মতো আরেকটা খারাপ হার্টলেস মানুষ চাই না। আমি চাই আমার বউর সময় শুধু আমার জন্যই থাকবে। আমি সময় দিতে না পারলেও সে আমার থেকে সময় কেড়ে নেবে। নেক্সট টাইম আমি ঘুম থেকে না ওঠা অবধি বিছানা ছেড়ে ওঠা যাবে না। বিয়ে করেছে বউকে নিয়ে বাসার কাজ করানোর জন্য নয়। তুমি বেলা অবধি আমার সাথে ঘুমিয়ে থাকলেও কেউ বলবে না কেন দেরি করে ঘুম থেকে উঠেছ। তাই নেক্সট টাইম ঘর থেকে না বেরিয়ে আমাকে রেডি করিয়ে দেন আমার সাথে ঘর থেকে বেরোবে, মনে থাকবে? হৃদের আদেশ মায়ের নত মস্তিষ্কে মাথা নাড়িয়ে সম্মতি দিল। হৃদ মায়ের দিকে আংশিক চোখে মায়ের থুতনি চেপে মুখটা ফের উপরে তুলে বলল, লুক এট মি। মায়ের চোখ উঁচিয়ে হৃদের দিকে তাকাতে চাইলে মুহূর্তেই চোখাচোখি হয়ে যায় হৃদের তীক্ষ্ণ দৃষ্টির সঙ্গে। মায়া লজ্জায় তৎক্ষণাৎ দৃষ্টি নত করতেই হৃদ কপাল কুঁচকে বলল, তুমি কি কোনোভাবে আমাকে লজ্জা পাচ্ছ হৃদ? মায়া উত্তর করলো না, বরং নত মস্তিষ্ক আরো নত করে নিল। হৃদ মায়ের আড়ষ্ট অঙ্গিভঙ্গি আর নত মস্তিষ্কে লাজুক মুখটা দেখে সে শিউর হলো। মায়ের হৃদকে ভীষণ লজ্জা পাচ্ছে। হয়তো দুজনের রাতের ব্যাপারটায় লজ্জা পাচ্ছে মায়া। হৃদ রাতে কি এমন করেছে যেটা সে আগে করেনি মায়ের সঙ্গে? এটা তাদের প্রথমবার ছিল না, এ নিয়ে বেশ কয়েকবার দুজনের কাছে আসা হয়েছে। তাহলে এখন নতুন করে লজ্জা পাওয়ার কি আছে? আজব। হৃদ মায়ের লাল উষ্টের দিকে তাকালো। মায়ের ঠোঁটের বাঁ পাশটা বেশ কেটে গেছে। হৃদ মায়ের ঠোঁটের কাটা স্থানে বৃদ্ধাঙ্গুলি চেপে বলল, রুমে আসো, মর্নিং কিস করবো একটা। হৃদের কথায় মায়া তৎক্ষণাৎ লজ্জায় পিঠ বেঁকিয়ে দাঁড়ালো, যার অর্থ মায়া যাবে না ঘরে। মায়া পিঠ মুড়ে দাঁড়াতে হৃদ ফের মায়ার বাহু টেনে নিজের দিকে ঘুরাতে বলল, পিঠ বাঁকাতে বলিনি, রুমে আসো। যাব না। কোন দুঃখে ম্যাডাম? আপনি ব্যথা দেন। ব্যথার কথা আগে মনে ছিল না? সংসার করার অফারটা কে দিয়েছিল? আমি না আপনি। অফার শেষ, আর দেব না। আপনি বললেই তো শেষ হবে না ম্যাডাম। অফারটা আমি অ্যাকসেপ্ট করেছি, তাই আমার রাইট আছে নিজের ইচ্ছা মতো যেখানে খুশি যেভাবে অফারটা ইউজ করা। এতে অফারদাতার কথা মানা হবে না। রুমে চলেন, আমি আমার অফার কাজে লাগাবো। আমি যাব না।
কথাটা বলে মায়ের হৃদের 2 হাতের ফাঁকে বেরিয়ে পালিয়ে যেতে চাইলে হৃদ তৎক্ষণাৎ পিছন থেকে মায়ের ওড়না টেনে ধরতেই মায়ের মাথায় পেঁচিয়ে রাখা ওড়নাটা খুলে যেতে হৃদের চোখে দৃশ্যমান হলো মায়ের গলায় থাকা লালচে দাগগুলো। মায়ের চমকে উঠে তৎক্ষণাৎ ওড়না গায়ে মাথা পেঁচালো। হৃদ তখন মায়ের ওড়নার এক পাশ চেপে কপাল কুঁচকে তাকিয়ে মায়ের দিকে। মায়ের হৃদের হাত থেকে ওড়না টানতে চাইলে সেখানে উপস্থিত হন আরাফ খান। তিনি হৃদকে কটাক্ষ করে বললেন, এই তুই ওর ওড়না ধরে টানছিস কেন? মতলব কি বলতো? মেয়ে মানুষ দেখলে হুঁশ থাকে না, ওড়না ধরে টানতে হয়। আরাফ খান সুযোগ পেয়ে হৃদকে খুঁচা মেরে কথাটা বললেন। হৃদ সঙ্গে আরাফ খানের একটা খুচাখুচি সম্পর্ক আছে। হৃদকে সবসময় সুযোগ পাওয়া যায় না, যখন সুযোগ পায় তখন আবার হৃদের সঙ্গে কথায় পেরিয়ে ওঠেন না তিনি। তারপর হৃদকে হারানোর অধর্ম চেষ্টা কখনোই যাবে না আরাফ খানের। হৃদ মায়ের ওড়নাটা হাতের মুঠোয় পেঁচিয়ে বিরক্তি চোখে তাকালো আরাফ খানের দিকে, বলল, তোমার টাইমিং সেন্স আর ভালো হবে না দাদা ভাই, সবসময় ভুল জায়গায় ভুল এন্ট্রি নাও তুমি। আরাফ খানের খোঁচা মারা কথায় হৃদ কথাটা খোঁচা মেরে কটাক্ষ করে বলল। আরাফ খান খেপে গিয়ে বলল, আমি ভুল এন্ট্রি নেই? সন্দেহ আছে? আরাফ খান ফের খোঁচা মেরে বলল, তাহলে তুই যে মেয়ে মানুষের ওড়না ধরে টানিস সেটার কি হবে শুনি? আমি তো তোর মতো এত অভদ্র না, সব বলুক, সেজন্য এই টাইমিং সেন্স অবধি সীমাবদ্ধ থাকি, বেশি আগাই না। আরাফ খানের কথায় হৃদ কপাল কুঁচকে বলল, এখানে মেয়ে মানুষ কোথায় পেলে তুমি? কেন, তোর মায়াকে মেয়ে মানুষ মনে হয় না? না, তাহলে কি মনে হয়? আমার বউ মনে হয়। তোর মতো বউ কি আমার ঘরে নাই? কই, আমার তো তোর মতো বউয়ের ওড়না ধরে চলি, আমি তো তোর মতো বউয়ের ওড়না ধরে চলি না। তোমার মুডের এক্সপায়ার ডেট হয়ে গেছে দাদা ভাই। বউয়ের ওড়না ধরে টানার মতো অভদ্র লোকের প্রয়োজন হয়, সব লোকের না। আর তুমি আমার মতো ইয়ংও নও, বুড়ো হয়ে গেছো, তাই ফিলিংস বুঝো না। বুড়ো শরীরে জং আসে, তারপরও ফিলিংস আসে না, বুঝেছ? হৃদের কথায় আরাফ খান বেশ তেলে বেগুনে জ্বলে উঠে হৃদকে আঙ্গুল তুলে শাসিয়ে বললেন, খবরদার হৃদ, তুই আমাকে বুড়ো বলবি না, বুড়ো হবে তোর বাপ। আমি এখনো জোয়ান আছি, 4 বাচ্চার বাপ আমি। 4 বাচ্চার বাপ হয়ে কি এমন জয় করেছো শুনি? সেটা তুই আর তোর বাপ মিলে করতে পারিসনি, সেটাই জয় করেছি, বুঝেছিস? এজন্য তোমাকে সুইট 16 বলবো? বলতে পারিস, আই ডোন্ট মাইন্ড। আরাফ খানের সঙ্গে খোঁচাখুচির কথায় হৃদ থেমে যায়। তাকে এই মুহূর্তে বাইরে যেতে হবে, অথচ হৃদ যে কাজে এসেছে সেটাই হচ্ছে না আরাফ খানের সঙ্গে কথা বাড়াতে গিয়ে। হৃদ বিরক্তি চোখে আরাফ খানের দিকে দৃষ্টি সরিয়ে মায়াকে ধমকে বলল, রুমি আসো হৃদ, কুইক। মায়া কিছু বলবে তার আগে আরাফ খান বাধা দিয়ে বললেন, কেন, মায়ের রুবি যাবে কেন? ও এখন আমাকে সময় দিবে। আসো তো মায়া, আমি তোমাকে নিয়ে একটা মেহমানের লিস্ট বানাবো, আসো আসো। হৃদ কটমট করে মায়ের দিকে তাকাতেই মায়া হৃদের রাগান্বিত দৃষ্টি বুঝে এগিয়ে এসে আরাফ খানকে বলল, আপনি ডাইনিং টেবিলে যান দাদা ভাই, আম্মু সবাইকে ডাকছে খেতে, সবাই খাওয়া দাওয়া শেষে আমি সময় করে আপনাকে মেহমানের লিস্ট করে দেব। আরাফ খান মায়াকে কিছু বলতে গিয়েও বললেন না, বরং যেতে যেতে হৃদকে খেপিয়ে দিয়ে ফের বলল, আমি তোর বউকে তালা মেরে রেখে দেবো হৃদ, যেন আর খুঁজে না পাস দেখিস, বউ পাগল একটা। আরাফ খান চলে যেতে হৃদ মুখোমুখি হয়ে দাঁড়ালো। হৃদের মুঠো থেকে নিজের ওড়না ছাড়িয়ে হৃদের বুকের কাছটায় দুহাত বাড়ালো। হৃদের লাগিয়ে রাখা শাড়ির বোতামগুলো মায়া একবার খুলে পুনরায় লাগাতে লাগাতে বলল, কালো ড্রেস আপে আপনাকে হেব্বি জোস লাগে নেতা সাহেব। দাদাভাই তো শুধু শুধু আপনাকে বদনাম দেয়, বউ পাগল বলে। আসলে উনি তো জানেন না আপনার বউ যে জামাই পাগল, সেটা জানলে নিশ্চয়ই আপনাকে বদনাম দিতেন না, তাই না? শক্তপোক্ত মানুষগুলো যখন কাউকে ভালোবেসে তখন ভালোবাসার মানুষের মুখে একটু ভালোবাসাময় কথা শুনলেই তারা রাগ বলে নরম হয়ে যায়। হৃদের ক্ষেত্রেও তাই হলো। এতক্ষণ যে হৃদ রেগে মেগে ফায়ার হয়েছিল, সেই হৃদ মায়ের একটু ভালোবাসাময় কথা শুনতেই রাগ ভুলে মুহূর্তেই গলে নরম হয়ে গেল। হৃদের চেহারা খেলে গেল নরম উষ্ণতা। মায়া ফের বলল, এবার থেকে আমি রোজ আপনার কথা শুনবো, আর কখনোই অবাধ্য হব না। যার এমন একটা হ্যান্ডসাম জামাই আছে, সে কি আর তার হ্যান্ডসাম জামাইয়ের কথা না শুনে থাকতে পারে বলুন? আমার পাপ হবে না? মায়ের বাড়াবাড়ি রকমের ভালোবাসায় হৃদ কপাল কুঁচকে মায়াকে বলল, এবার বেশি হয়ে যাচ্ছে না তেল মালিশ করাটা? মায়া 21 সুর টেনে হৃদকে বলল, 10টা না 5টা না, আমার একটা মাত্র হ্যান্ডসাম জামাই, আপনাকে তেল মালিশ করলেও সওয়াব আছে আমার, বুঝেছেন? আল্লাহ নেকি দিবে। এবার আসুন একটু আদর করে দিই, তাহলে রাগ ভেঙে যাবে আপনার। মায়া দুপা উঁচিয়ে হৃদকে গালে চুমু খেতে চাইলে হৃদ নিজের মাথা পিছিয়ে সরিয়ে নিল। মায়ের মাথা চেপে মায়াকে পিছনে ঠেলে বলল, হৃদের ব্যক্তিগত মুহূর্ত পাবলিকলি করা পছন্দ নয়। বউ তার ব্যক্তিগত জিনিস, বউয়ের সাথে সামান্য রোমাঞ্চ তার ব্যক্তিগত, আর সেটা হবে বন্ধ দরজার ভিতরে, এইভাবে খোলা ড্রয়িং রুমে সবার সামনে নয়। হৃদ মায়ের মস্তিষ্ক চেপে পিছনে সরেতে চেয়ে বলল, বন্ডামি ভালোই শিখেছেন ম্যাডাম, স্বয়ং হৃদ খানও ফেল আপনার বন্ডামিতে।
তবে আপনার বন্ডামির লেভেল অন্য একদিন পরীক্ষা করব। আজ তোলা রইল। এখন চলেন, খাবেন। তাহলে আপনি আমার তাহলে আপনি আমার উপর রাগ করে নেই তো? না। সত্যি? মায়ের কপালে 2 আঙ্গুলের টোকা দিতে দিতে বলল, দুপুরে ভুরকা পরে রেডি থাকবে, গাড়ি পাঠাবো আমি, সাথে চাদর কিংবা ওভারকোট নিয়ে যাবে। রাতে আমাদের ফ্লাইট আছে। রিত হঠাৎ প্রসঙ্গ পাল্টে এই কথাটা বলল। মায়ের চমকে উঠে রিতকে শুধিয়ে জানতে চেয়ে বলল, ফ্লাইট মানে? কোথায় যাব আমরা? রিত পাল্টা প্রশ্ন করে বলল, কোথায় গেলে খুশি হবে তুমি? মায়া অধৈর্যের নেই রিতকে শুধিয়ে বলল, প্লিজ বলুন না, কোথায় যাব আমরা? আপাতত সিঙ্গাপুরে যাব শপিং এর জন্য। মায়া অবাক চোখে তাকিয়ে বলল, রিতের শপিং এর জন্য? বিয়ের শপিং এর জন্য আপনি আমাকে সিঙ্গাপুর নিয়ে যাবেন? রিত মায়ের কথাটা মায়াকে ফেরত দিয়ে বলল, গেলাম, সমস্যা কোথায়? 10টা না, 5টা না, একটা মাত্র বউ আমার। আর বউয়ের এতটুকু শখ পূরণ করার মতো এবিলিটি আল্লাহ আমাকে দিয়েছে। দুপুরে রেডি থেকো, রাতে আমাদের ফ্লাইট আছে। মায়া চিন্তিত ভঙ্গিতে বলল, অনুষ্ঠানে আর মাত্র 6 দিন বাকি। এখন দেশের বাইরে গেলে আসবো কখন আমরা? রাতে ফ্লাইটে যাব, সকালে দুজন ঘুমাবো, বিকেলে তোমাকে শপিং নিয়ে বেরোবো। শপিং শেষে পরশুদিন ফ্লাইটে বাংলাদেশে ব্যাক করব। 2 দিন হয়ে যাবে, চলবে না? মায়া তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, চলবে। এই তো আমার লক্ষ্মী বউ, এভাবে স্বামীর কথা শুনে থাকলে তাহলে যত্ন করে রাখবো, বুঝেছ? আচ্ছা। রিত মায়ের কাঁধ চেপে ড্রয়িং রুমের দিকে এগোলো। আরাফ খান মায়াকে নিজের পাশে বসতে বললে মায়া রিত ও মায়ার মধ্যস্থায় চেয়ার টেনে বসলো। হেনা খান, নিহাল খান, রাদীপ পরপর এসে বসলো ডাইনিং টেবিলে। সুফিয়া খান সার্ভেন্ট নিয়ে ডাইনিং টেবিল সাজালেন খাবারের। সকালে যারা যারা প্লেটে নাস্তা তুলে নিচ্ছেন, সকলে যার যার প্লেটে নাস্তা তুলে নিচ্ছে। রিত মায়ের প্লেটে খাবার তুলে সেও নিল। সুফিয়া খান নিহাল খানের পাশে চেয়ার বসতে বসতে রিতকে গম্ভীর গলায় প্রশ্ন করে বললেন, আজ রাতে ফ্লাইটে সিঙ্গাপুরে যাচ্ছ তোমরা? জি। কয়দিন লাগবে? 2 থেকে 3 দিন। 3 দিনে ম্যানেজ করতে পারবে নাকি অনুষ্ঠানের ডেট পিছাবো? প্রয়োজন পড়বে না, ম্যানেজ হয়ে যাবে। রিদের খবর কারো কাছে নেই। রিদ সিঙ্গাপুরে যাবে সেটা খান বাড়ির কেউ জানে না, এমনকি রাদীপও না। অথচ সুফিয়া খানের কাছে রিদের খবর আছে। তিনি কিভাবে জানেন কেউ জানে না। তবে রাদীপ নিজের সম্মতিতে উৎসাহে বলল, বাই, তাহলে আমার জন্য কয়েকটা ব্র্যান্ডের ঘড়ি নিয়ে এসো তো। ওকে। রাদীপের কথায় আরাফ খান বললেন, তোরা কি শপিং এর জন্য যাচ্ছিস শীত? তাহলে আমিও যাব তোদের সাথে। আরাফ খানের কথাটা অতি উৎসাহে বলে ফেলেছেন, কিন্তু হেনা খান তৎক্ষণাৎ বাধা দিয়ে বললেন, তুমি এই বয়সে ওদের সাথে গিয়ে কি করবে? শেষ বয়সে এত জার্নি তোমার শরীরের জন্য ভালো হবে না। ওরা বিয়ের শপিং করতে যাচ্ছে, রেস্ট নিতে নয়। হেনা খান সরাসরি আরাফ খানকে বুড়ো বলায় বেশ গায়ে লেগেছে ওনার। কিছুক্ষণ আগে রিত ওনাকে বুড়ো বলায় উনি বেশ খেপে গিয়েছিলেন হৃদের উপর। এই নিয়ে হৃদকে বেশ উঁচু গলায় কথাও শুনিয়েছে। এখন সেই হৃদের সামনেই ওনার মুখটা ছোট হয়ে গেল ওনার বউয়ের জন্য। আরাফ খান থতমত মুখে মুখটা চুপসে নিতে রাদীপ হঠাৎ মনে করার মতো করে বলল, আচ্ছা ভাই, তোমার জন্মদিন পরশুদিন না? 15ই জুন। মায়া অবাক চোখে হৃদের দিকে তাকালো। হৃদের জন্মদিন যে 15ই জুন সেটা মায়া তো আজ অব্দি জানতে পারলো না। রাদীপের কথায় হৃদ বিরক্তির চোখে তাকিয়ে পুনরায় খাওয়ায় মনোযোগ দিল। সে এইসব জন্মদিন পালনে বিশ্বাসী নয়, আর না এসব পছন্দ করে। অথচ মায়া অবাক গলায় হৃদকে শুধিয়ে বলল, সত্যি আপনার জন্মদিন 15ই জুন? হৃদ মায়াকে উত্তর করলো না, যেন সে শুনতে পায়নি কথাটা। রাদীপ শিওর হওয়ার জন্য সুফিয়া খানকে প্রশ্ন করে বলল, আম্মু তুমি বলো তো, হৃদ ভাইয়ের জন্মদিন 15ই জুন না? সুফিয়া খানের সম্মতিতে মায়া হৃদের দিকে তাকালো। রাদীপকে ফের হৃদকে বলল, ভাই তুমি পরশুদিন বাংলাদেশে যেভাবেই হোক চলে আসবে, তাহলে আমরা ছোটখাটো একটা সেলিব্রেশন করব। নট ইন্টারেস্টেড। হৃদের গম্ভীর গলায় ছোট উত্তর করলো। রাদীপ আপত্তি জানিয়ে কিছু বলবে, তার আগে সুফিয়া খান রাদীপকে থামিয়ে বললেন, আমি তোমার বিয়ের কথা ভাবছিলাম রাদীপ। মেয়ে আমার পছন্দ, যেহেতু তোমার কোনো পছন্দ নেই তাই আমার পছন্দের মেয়েকে একবার দেখতে পারো। আশা করছি মায়ের পছন্দে ঠকবে না তুমি। হৃদবাদে উপস্থিত সকলে মাঝে বিস্ফোরণ ঘটল সুফিয়া খানের কথায়। সুফিয়া খান প্রথমে হৃদের বিয়ের অনুষ্ঠান রাখলেন কাউকে না জানিয়ে, এখন আবার রাদীপের জন্য মেয়ে পছন্দ করে ফেলেছেন, অথচ কেউ জানলই না। নিহাল খান ঘাড় ঘুরিয়ে তাকাতে সুফিয়া খানের তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল। সুফিয়া খানের ফাঁকে এক পলক নিহাল খানের সঙ্গে চোকাচোকি হয়ে গেল। রাদীপের সবে মন ভেঙেছে। দীর্ঘ 3 বছরের রিলেশনশিপ ভেঙে নতুন করে কাউকে মনে জায়গা দেওয়ার মতো মানসিকতা রাদীপের নেই। সে সবার সাথে আপাতত নিজেকে মানিয়ে নিতে সুফিয়া খানের ভয়ে খানবাড়িতে থাকছে, নয়তো সে এখনো মুরাদপুর ফ্ল্যাটে বসে মন ভাঙার দুঃখ বিলাস করত। রাদীপের হাসি মুখটা মুহূর্তে চুপসে গিয়ে বলল, আমার তোমার পছন্দের বিয়ে করতে আপত্তি নেই আম্মু, তবে সেটা 5 বছর পর করব। আমি আপাতত নিজেকে গুছিয়ে নিতে চাই, পাশাপাশি আব্বুকেও রাজনৈতিকভাবে সময় দিতে চাই।
বাবাকে সময় দিতে চাও, ভালো কথা, কিন্তু বিয়ের জন্য তোমার 5 বছর লাগবে কেন শুনি? আমি সেটেল হয়ে বিয়ে করবো আম্মু। তুমি পড়াশোনা জানা শিক্ষিত একটা ছেলে, ডাক্তারি করতে না চাওয়া তাহলে রাজনীতির পাশাপাশি খান পরিবারের পারিবারিক ব্যবসায় জড়িত হয়ে যাও, এতেই তোমার লাইফ সেটেল। এখানে আলাদাভাবে সেটেল হওয়ার কিছু দেখছি না রাদীপ। সুফিয়া খানের কথাটা বেশ যুক্তিসঙ্গত, কিন্তু রাদীপ এই মুহূর্তে আপাতত বিয়ের জন্য প্রস্তুত না। সে আরো কিছুটা সময় চায় নিজেকে গুছিয়ে তুলতে। রাদীপ বেশ বিনীত স্বরে সুফিয়া খানকে বলল, আমি বিয়ে করব আম্মু, তবে প্লিজ আমাকে আরো একটু সময় দাও। কারো দায়িত্ব নেওয়ার মতো মানসিকতা আমি এই মুহূর্তে পাচ্ছি না। আমি বেশ ডিস্টার্ব। রাদীপের মনের জটিলতা বুঝে সুফিয়া খান চুপ করে গেলেন। তিনি আর আগ বাড়িয়ে রাদীপের কোনো কিছু প্রশ্ন করলেন না। রাদীপের মন ভাঙার বিষয়টা মাথায় রেখেই সুফিয়া খান রাদীপের বিয়ের বিষয়টা ভেবেছেন। রাদীপ ওনার ছোট ছেলে, বেশ আদরে এবং মানসিকতা বেশ নাজুক রাদীপ ছোটখাটো বিষয়ে খুব দ্রুত কষ্ট পেয়ে যায়। সেজন্য তিনি রাদীপের জন্য সবসময় বেশ চিন্তায় থাকেন। রাদীপ রিলেশনশিপের ব্যাপারটা কষ্ট পাচ্ছে ভেবেই তিনি দ্রুত রাদীপের বিয়ে নিয়ে বউ আনতে চাচ্ছেন। জীবনসঙ্গী থাকলে রাদীপ কষ্ট পাওয়ার সুযোগ পাবে না। সুফিয়া খান আপাতত রাদীপকে কিছু না বললেও রাদীপের জন্য ঠিক করা মেয়ে রিত মায়ের বিয়ের মেহজবানে দাওয়াত করে রেখেছেন। সেদিন দুজনের মুখোমুখি হলে হয়তো রাদীপ মেয়েটিকে দেখে নিল এক ঝলক। আয়ান জুইকে নিয়ে খান বাড়িতে পৌঁছালো দুপুরের পরে। ততক্ষণে মায়া রিতের পাঠানো গাড়িতে উঠে চলে গেছে চট্টগ্রাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেখান হতে রিত মায়াকে নিয়ে প্রথম ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্টে পৌঁছায়। তারপর সেখান হতে রাত 12টার ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করে। রিত মায়া একাই শপিংয়ে বেরিয়েছে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। আসিফ আপাতত ঢাকায় আছে রিতের কোম্পানির কাজে। সে রিত দেশে ফিরলেই চট্টগ্রামে ফিরে যাবে। চলবে।